আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অংশের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি এই যে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্নে বলা আছে, ছোট্ট একটি উদ্দীপক, রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে বাংলায় নম্বর পেয়েছে 4E, যেটি হেক্সাডেসিমাল সংখ্যায় দেওয়া আছে, ইংরেজিতে নম্বর পেয়েছে বাইনারিতে দেওয়া আছে, আইসিটি যেটি সেটি 85, এটি দশমিক সংখ্যায় দেওয়া আছে। তিনটা সংখ্যা, একটা হেক্সাডেসিমাল, একটা বাইনারি, একটা দশমিক। এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? ক খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তাহলে আমরা ক খ আগে উত্তর লিখে নিই, তারপরে গ ঘ লিখব। ক নাম্বারে বলছে ভিত্তি কি, তো এইভাবে লিখে ভিত্তির উত্তর লিখতে পারি যে ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির বেজ, বেজের বাংলা হচ্ছে ভিত্তি। আর বেজ হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টি। যেমন অক্টাল সংখ্যার ভিত্তি 8। অক্টাল সংখ্যার ভিত্তি কি 8, কারণ কি? কারণ অক্টাল সংখ্যার ভিত্তিতে মোট 8টি প্রতীক আছে। আবার দশমিক সংখ্যার ভিত্তি 10, কারণ দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক। হেক্সাডেসিমালের ভিত্তি 16, কারণ হেক্সাডেসিমালের মোট 16টি প্রতীক 0 থেকে F পর্যন্ত। আবার বাইনারি সংখ্যার ভিত্তি 2, কারণ বাইনারিতে 2টা প্রতীক 0 আর 1। সেজন্য বলা হচ্ছে মোট সংখ্যা যতটি তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। আচ্ছা, ক নম্বর উত্তর আমরা এইভাবে লিখতে পারি। এবার ক্ষয়ের জন্য আবার উদ্দীপকে ফিরে, তো উদ্দীপকের খ নম্বরে বলেছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোড ব্যবহার করে, তাই না? তো আমরা এখন ইউনিকোডের ব্যাখ্যা দিব। এই যে ইউনিকোড কাকে বলে সেটা লেখার পাশাপাশি ইউনিকোড সম্পর্কে এখানে কিছু তথ্য লিখব। তো লক্ষ্য করি, ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করে লেখা হয় ইউনিকোডের মাধ্যমে। যেমন বিশ্বের এই যে ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। আরও লিখতে পারি ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। যেহেতু 16 বিটের কোড, তো 2 টু দি পাওয়ার 16 সমান 65,536টি প্রতীক লেখা যায়। তো 65,000 মানে কি? 65, আমি যদি একটা লিস্ট বানাই, সেই লিস্টে 65টা আলাদা আলাদা অক্ষর বা প্রতীক লেখা যাবে। এই 65,536টি অক্ষর প্রতীক লেখা যাবে। তার মানে কি বিশেষ ছোটো বড়ো সব ভাষায় করতে চলে আসবে, তাই না? ইভেন বাংলা ভাষাও বর্তমানে ইউনিকোড ব্যবহার করে লেখা হচ্ছে। তো এইভাবে লিখতে পারি, এই যে চীন, জাপান, কোরিয়ার মতো বাংলাদেশেও এই ইউনিকোডের সদস্য যেহেতু হয়েছে, তাই ইউনিকোড ব্যবহার করে বাংলা লেখা যায়। যেমন আমরা যে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে কি যে বিভিন্ন ইমেলের বিভিন্ন তথ্য লিখে থাকি, এগুলি কিন্তু ইউনিকোডে লিখে থাকি। ওয়েবসাইটে তথ্য লিখে থাকি ইউনিকোডে। বর্তমানে সকল আধুনিক অপারেটিং সিস্টেমে কিন্তু ইউনিকোড ব্যবহার করা যায়। তাই বলা যায় যে এই ইউনিকোড সারা বিশ্বের মানুষের জন্য, ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এইভাবে আমরা খ নম্বরের উত্তর লিখতে পারি। ইউনিকোড কি, ইউনিকোড কারা ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে, সেই সম্পর্কে কিছু তথ্য লিখলাম। আচ্ছা, আবার আমরা উদ্দীপকে যাব গ নম্বরের জন্য। উদ্দীপকের গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে বাংলা ও ইংরেজি প্রাপ্ত নম্বরকে অক্টালে প্রকাশ করো। বাংলায় নম্বর পেয়েছে, এই যে আলাদা কালার করে রেখেছি, বাংলায় নম্বর পেয়েছে হেক্সাডেসিমালে দেওয়া আছে। এটার থেকে এটাকে অক্টাল করব। আবার এটা বাইনারি, এটাকেও অক্টালে রূপান্তর করব। দুইটা সংখ্যাকেই অক্টালে রূপান্তর করব। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে বাংলা বিষয়ের যে 4E, এটি হেক্সাডেসিমাল সংখ্যা, এইটাকে অক্টালে যদি রূপান্তর করতে চাই তাহলে পারবো করতে, কিন্তু একটা কথা আছে, হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। তো উপায়টা কি? উপায় দুইটা আছে। একটা মাধ্যম হিসেবে আমরা বাইনারি ব্যবহার করতে পারি, আর আরেকটা মাধ্যম আছে দশমিক এর মাধ্যমে করতে পারি। তো বাইনারির মাধ্যমে ম্যাক্সিমাম বইতে সমাধান করেছে, তো আমরা বাইনারি পদ্ধতিতে করব।
কিভাবে করব? প্রথমে এই যে 4e এগুলোর সমকক্ষ বাইনারি মান লিখব, তাহলে বাইনারিতে রূপান্তর হবে। এখন বাইনারি হচ্ছে হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্কের সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখতে হবে, কারণ হেক্সাডেসিমেল 4 বিটের কোড। তো 4 বিট বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি। 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। এখানে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। এই কোড ধরে যদি 4 এর মান বের করতে চাই, তাহলে 4 যেখানে আছে সেখানে 1 লিখব, আর বাকি দুটো শূন্য হবে। 4 যেখানে আছে সেখানে 1 লিখব, আর বাকিগুলো সব শূন্য হবে। তো এটা হচ্ছে 4 এর 4 বিট বাইনারি, আমরা 4 এর নিচে লিখব। এবার ই এর মান কত হবে? ই হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু, ই এর দশমিক ভ্যালু হচ্ছে 14, ই এর দশমিক মান 14। যেহেতু ই এর মান 14, সেজন্য আমরা দেখব এখানে কোনটা কোনটা যোগ করে 14 হয়। 8 আর 4 12 আর 2 14, এই প্রথম 3টা যোগ করে 14 হয়। যেহেতু প্রথম 3টা যোগ করে 14 হয়, সেজন্য যে 3টা যোগ করে ই এর মান 14 হচ্ছে, সেই 3টার পরিবর্তে 1 লিখব। আর 1 যোগ করার দরকার নেই, তাই 1 এর মান 0 হলেও হবে, সমস্যা নেই। এইটা হচ্ছে 310 ই এর মান। এই বাইনারি পেলাম। এখন আমরা তো অক্টালে রূপান্তর করব, তাহলে বাইনারি থেকে কিন্তু অক্টালে রূপান্তর করা যায়। সেজন্য আমরা এখানে লিখতে পারি উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ, এটা লিখে নিতে পারি। এখন অক্টাল আবার কিন্তু 3 বিটের কোড, 3 বিটের। সেজন্য এই বাইনারি সংখ্যাগুলোকে 3টা বিটে ভাগ করে লিখব। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে আসব। যেমন এই 110 আগে লিখলাম, তারপর এই 001 লিখব, তারপর 01 বাকি থাকে। এখন 3টা করে ভাগ করে আসতে আসতে এখানে কিন্তু 3 বিট হয় না, তাই বাম দিকে আরেকটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। এখন আমরা কি করব? এইখানে অক্টাল মান লিখব। অক্টাল মান লেখার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি। যেহেতু 3 বিট, তাই 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4 এই পর্যন্ত নিব। একে বলে 421। এই কোড ধরে আমরা এইটার মান নির্ণয় করব। কিভাবে? যেমন আমি এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তো সবার শেষে 1 আছে, 1 যেখানে আছে সেখানে 1 আছে, তো এই 1 এখানে লিখব। আবার এটা যদি এটার সাথে মিলাই, তো এই শেষে 1 আছে মানে কি 1 এর স্থলে 1 আছে, তো এই 1 এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু 4 লিখতাম, 1 যদি মাঝে থাকতো তাহলে 2 লিখতাম। আর 1 যদি একাধিক থাকে, যেমন এখানে 2টা 1, তখন কি করব? লক্ষ্য করি, এটা যদি এটার সাথে মিলাই, তো প্রথম 2টা যেখানে সেখানে 1 আছে, 4 এর স্থলে 1, 2 এর স্থলে 1, তাহলে 4 আর 2 যোগ করে 6 হবে। এখন আমরা একসাথে লিখব 1, 1, 6। এই 1, 1, 6 ভিত্তি হিসাবে, এখনও যেহেতু অক্টাল সংখ্যা পেয়েছি, ভিত্তি হিসাবে 8 লিখব। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল যে 2টা সংখ্যা মানে কি বাংলা এবং ইংরেজি 2টা সাবজেক্টের নম্বরের মানকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে। তো আমরা এই বাংলা বিষয়ের এই 4e সমতুল্য এখানে অক্টাল মান পেলাম, এই যে 116। আবার ইংরেজির আর একটা নম্বর আছে যেটি বাইনারি সংখ্যায় সরাসরি দেওয়া আছে, তো সেটাকেও অক্টালে রূপান্তর করব। এখানে আরেকটু সহজ করার জন্য বলি, বাইনারি থেকে অক্টাল করার জন্য এই পরের অংশটুকু করতে হবে। এইটুকু আমি করে দেখাচ্ছি। এই যে ইংরেজি বিষয়ের এই সংখ্যাটি বাইনারি 2 ভিত্তিক সংখ্যা, এইটাকে আমরা যেহেতু অক্টালে রূপান্তর করব, এখানে এই 3টা করে ভাগ করব। 1, 2, 3, এই যে 1, 2, 3 এই 3টা লিখেছি। তারপরে এই 1, 2, 3 এই 3টা, তারপরে একটা 1 বাকি থাকে, বাম দিকে আরও 2টা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। আমি আবার বলছি, লক্ষ্য করি, প্রথমে এই 3টা লিখেছি, তারপর এই 3টা লিখেছি, 1 বাকি থাকে। এখানে মোট সংখ্যা ছিল এই 7টা, তো 7টার মধ্যে 3 আর 3 6, আর এই 1 বাকি থাকে। এখন এই 1কে তো 3 বিট হয় না, তাই বাম দিকে আরও যদি 2টা 0 নিই, মানের কিন্তু পরিবর্তন হবে না। পূর্ণ সংখ্যার বামে 0 নিলে মানের পরিবর্তন হয় না, সেজন্য বাম দিকে 2টা 0 নিয়েছি, 3 বিট হয়ে গেছে। আচ্ছা, এবার এগুলোর সমকক্ষ আমরা কি করব? অক্টাল মান লিখব। তো অক্টাল মান লেখার জন্য যেহেতু 3 বিট,
তো এই যে 4 to 1 এই কোডের হেল্প নিতে পারি, 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 এই কোডের হেল্প নিতে পারি। এই কোডের হেল্প নিয়ে আমরা সমাধান করতে পারি। এই কোড ধরে যদি এটার মান বের করতে চাই, এইটা আমরা এটার সাথে মিলিয়ে দেখব। যদি মিলাই তাহলে কি হলো, 1 শেষে আছে, শেষে যেখানে 1 সেখানে 1 আছে, এই 1 এখানে লিখব। আবার এইখানে শেষের দুইটা 1, শেষের দুইটা 1 মানে কি, এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, শেষের দুইটা 1 মানে কি, 2 এর স্থলে 1 আর 1 এর স্থলে 1, তো 2 আর 1 যোগ করে 3 হবে। আর এখানে 1 শেষে, তার মানে এইরকম হবে, এই শেষের 1 এখানে লিখব। এবারে একসাথে লিখব 1 3 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 8 লিখব, কারণ আমরা অক্টাল সংখ্যা পেয়েছি, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8 এবং এটি উত্তর হিসেবে গণ্য হবে। এইভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে এবং বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছে দেখি। ঘ নাম্বারে বলেছে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি, ব্যাখ্যা করো। ইংরেজিতে হচ্ছে এই নাম্বারটা আর আইসিটিতে হচ্ছে এই নাম্বারটা, এই দুইটা নম্বরের পার্থক্য নির্ণয় করতে হবে, চাও আবার যোগের মাধ্যমে। হ্যাঁ, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় 2 এর পরিপূরক ব্যবহার করে, তাই না? তো 2 এর পরিপূরক ব্যবহার করে যদি পার্থক্য নির্ণয় করতে হয়, তাহলে এটা বাইনারি সংখ্যা আর এটা দশমিক সংখ্যা। প্রথমে এই বাইনারিকে দশমিকে রূপান্তর করব, তারপর দশমিক দশমিক কম্পেয়ার করে দেখব কোনটি ছোট সংখ্যা। যেটি ছোট সংখ্যা হবে সেটাকে 2 এর পরিপূরক করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আমি এই সিলেট বোর্ড পর্যন্ত, ঢাকা থেকে সিলেট বোর্ড পর্যন্ত যতগুলি প্রশ্ন করেছি, প্রায় বোর্ডে এই ধরনের প্রশ্ন এসেছে। সেজন্য এই প্রশ্নটার উত্তর তোমরা পারবে। তারপরেও আমি করে দিচ্ছি, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, যেহেতু এটা তোমরা পারবে। এই যে দ্রুত লিখে দিলাম। উত্তর ঘ, ইংরেজির প্রশ্নের নম্বর ছিল কত, ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর ছিল এই সংখ্যাটি, যেটি বাইনারি সংখ্যা, এবং এই বাইনারি সংখ্যাটির দশমিক মান হচ্ছে 89 89। এখন অনেকের মনে হতে পারে এটা কিভাবে পেলাম, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পেয়েছি। ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনো সংখ্যা হতে যে কোনো সংখ্যা রূপান্তর করা যায়, বাইনারি থেকে দশমিক করা যায়, দশমিক থেকে বাইনারি করা যায়। তো আমরা দশমিক রূপান্তর করলাম, কারণ আর একটা সংখ্যা দশমিক আছে, আমরা দশমিক দশমিক কম্পেয়ার করতে পারবো কোনটি ছোট সংখ্যা। এখন এটা বাইনারি, এটা দশমিক, এই দুটার মাধ্যমে আমরা বুঝতে পারবো না কোনটি ছোট সংখ্যা। আর এই 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে, কারণ বড়টা থেকে ছোটটা মাইনাস করলে ছোটটা নেগেটিভ সংখ্যা হয়, আর নেগেটিভ সংখ্যার বাইনারি মানকে বের করতে হলে 2 এর পরিপূরক করতে হয়। তবে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করা যায়, আমার এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে, তোমরা সেইটা যদি দেখো, অনেকগুলি সেখানে নিয়ম দেওয়া আছে, সব নিয়মের অঙ্কের ক্যালকুলেটর ব্যবহার করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, এখন কি করব, এখন আমরা দুইটা সংখ্যারই বাইনারিতে রূপান্তর করব। তার আগে একটা কথা লিখে নিব, এই কথাটা যে পার্থক্য হবে এইটা মাইনাস এইটা, ছোটোটা, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ। পার্থক্য যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে চাই, তাহলে এই সংখ্যাটা ঋণাত্মক, অর্থাৎ এটা প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা, তো দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় মানে মাইনাস হওয়ায় 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে, কারণ মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে। এবার কি করব, এবার আমরা এই দুইটা সংখ্যারই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখব, কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টার ধরে করতে হয়। তো এই সংখ্যা দুটি 8 বিট রেজিস্টারে ধারণ করে, সেজন্য 8 বিট রেজিস্টারে যদি সাজিয়ে লিখতে চাই বাইনারি মানকে, 89 এর বাইনারি মান তো প্রশ্নে দেওয়া আছে, এটা না, হ্যাঁ এইটা, এই যে এই মানটা বাইনারি মান, এটি প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু আমি দেখে দেখে লিখে দিলাম। প্রশ্নে দেওয়া ছিল এই যে, আমি এই সংখ্যাটা এখানে দেখে দেখে লিখে দিলাম। এখানে কিন্তু 7 বিট, 1 2 3 4 5 6 7 বিট, বাম দিকে আর একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার 85 এর বাইনারি মান কত হবে, এখন 85 এর বাইনারি মানটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা 85কে বারবার যদি 2 দ্বারা ভাগ করি, আমরা ম্যানুয়ালি করতে চাই, তাও কিন্তু বাইনারি মান বের করতে পারবো। তো এই সংখ্যাটি বের করে আমরা এখানে লিখব, এইটা হবে 85 এর বাইনারি মান 101, আর এখানে 0 0 1 0, এই যে 10 10 10 1, এইটা হচ্ছে 85 বাইনারি মান। কীভাবে পেলাম, ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো। এখানেও 7 বিটতে বামে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিব। এখন দুইটা সংখ্যারই বাইনারি মান পেয়েছি,
এবার এই ছোট যে সংখ্যা 85 এটাকে পরিপূরক করব। কেন করবো যেখানে বলে দিয়েছি, কারণ এটা ঋণাত্মক মান সেই জন্য। এখন এই যে 85-র বাইনারি মান পেলাম, এটা কিন্তু পজিটিভ সংখ্যার বাইনারি মান। কারণটা কি, কোনো 8 বিট বা 16 বিট রেজিস্টার আমরা যখন সাজিয়ে লিখি তার বাম দিকের প্রথম বিটটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। তো 0 চিহ্ন বিট হলে সেই সংখ্যাটি পজিটিভ হয়। দুইটারই যেহেতু 0 তাই দুইটা হচ্ছে প্লাস সংখ্যা। তো প্লাস সংখ্যা হতে মাইনাস সংখ্যার মান বের করতে হবে। -85-এর মান বের করতে হলে এই প্লাস সংখ্যার বাইনারি মান ধরে 2-এর পরিপূরক করব। এইখানে জায়গা হবে না, আমি পরের পেজে যাচ্ছি। এটাকে 2-এর পরিপূরক করার জন্য ওই মানটা আমি এখানে নিয়ে আসবো। 85-এর 8 বিট বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি পেয়েছি ওটাই নিয়ে আসলাম, ওখান থেকে দেখে দেখে এখানে লিখে দিলাম সময় সেভ করার জন্য। এটাকে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বলে বা 8 বিট প্রকৃত মান বলে। এবার এখান থেকে 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক এটাকে উল্টিয়ে লিখতে হবে। উপরে 1 থাকলে নিচে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, অর্থাৎ উল্টিয়ে লিখলাম। উপরে 1 থাকলে নিচে 0, উপরে 0 থাকলে নিচে 1, লিখে যেটি পেলাম এটা হচ্ছে 1-এর পরিপূরক মান। এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। প্লাস করে এইখানে যেটি পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -85-এর মান। তো যোগ করি, 0 আর 1 যোগ করে 1, এই 1 নিচে নেমে যাবে, এই 1 0 নেমে যাবে, এই 1 নামবে, 0 নামবে, 1 নামবে, 0 নামবে, 1 নামবে, অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এই লাইনটা পেলাম। আচ্ছা, এখন এটা -85-এর বাইনারি মান। এখন অনেক এর মনে হতে পারে কেন মাইনাস হবে, তাই না? কারণ 2-এর পরিপূরক করে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে 2-এর পরিপূরক করে আমরা নেগেটিভের বাইনারি মান পাই, একে নেগেশন বলে। অথবা অন্যভাবেও বুঝতে পারি, সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটি চিহ্ন বিট, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে। আমাদের অঙ্ক কিন্তু একটু বাকি আছে, এখনো শেষ হয়নি। কি বাকি আছে? এইবার এই ছোট সংখ্যাটি 2-এর পরিপূরক মান যে মাইনাসের মান বের করেছি, এই মাইনাস মানের বাইনারি মানের সাথে ওই যে আরেকটা বড় সংখ্যা ছিল না 89, সেটারও তো বাইনারি মান আমরা পেয়েছিলাম, ওই বাইনারি মানের সাথে এখন এটা যোগ করব। এই যে 89-এর বাইনারি মান আমরা এখানে সরাসরি লিখে দিলাম, ওখান থেকে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে লিখেছিলাম, 8 বিটে সাজিয়ে লিখলাম, এটা নিচে -85-এর বাইনারি মান লিখব। এখন 89 তো বড় সংখ্যা, ওইটার বাইনারি মানকে 2-এর পরিপূরক করার দরকার হবে না, কারণ ওটা তো মাইনাস সংখ্যা না, মাইনাস হচ্ছে পরেরটা। -85-এর বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি, মনে আছে? হ্যাঁ, বের করেছি, ওখান থেকে আমি দেখে দেখে লিখলাম। কিছুক্ষণ আগে -85-এর বাইনারি মান বের করেছি, ওখান থেকে দেখে দেখে লিখলাম। এইবার দুটো যোগ করব, এদিকে যোগ করব, এদিকে পার্থক্য নির্ণয় করব। দুইটার পার্থক্য 4 হবে, পার্থক্য 4, কারণ প্লাস মাইনাস বিয়োগ হয় যোগ করার সময়, আমরা তো জানি। বাট এদিকে কিন্তু যোগ করবো, এদিকে আর বিয়োগ করবো না, সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য মানে কি, এদিকে করব যোগ, যে ফলাফলটা হবে এই পার্থক্যর মানের সাথে ওটা মিলে যাবে। তো যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারিতে আমরা জানি 1 আর 1 যোগ করে 10 হয়। কেন 10 হয়? 1 আর 1 যোগ করে 2, দশমিক সংখ্যা 2-এর বাইনারি 10, সেজন্য আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10। এটা বলা সহজ, লেখা সহজ, সেজন্য। তো লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, সে হাতের 1-এর 0-এর সাথে যোগ করে 1, এবার হাতে আর কোনো সংখ্যা নাই। এখানে আবার 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দেব। এইবার যে মান পেলাম, এই মানটা, এটা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য বের হলো। এবং এখানে কিন্তু 9 বিট হয়েছে। আমরা 8 বিট ধরে অঙ্ক করে একটু কাউন্ট করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়েছে। 9 বিট মানে কি, এই পর্যন্ত 8 বিট। এই 8 বিটের এই বাম দিকের প্রথম বিটটাকে চিহ্ন বিট বলে, আর চিহ্ন বিটের বাইরে, এই বর্ডারের বাইরে যে বিট, এটা হাতে থাকা সংখ্যা, ক্যারি বিট, সেজন্য এটাকে আবার ওভারফ্লো বলা যায়। 8 বিটের বাইরে মানে কি, এটা ওভারফ্লো। তো ওভারফ্লো বিবেচনা করা হয় না, ওভারফ্লো বাদ দিয়ে লিখতে হয়, সেজন্য আমরা একটা কথা লিখে দেব, ওভারফ্লো বিবেচনা করা হয় না। এখন ওভারফ্লো এটা যদি বিবেচনা করা না হয়, আর এটা যদি বাদ দিই,
নিয়ম অনুযায়ী এটা যদি বিয়োগ বাদ দিয়ে দিই আমরা বাইরের সংখ্যা, তাহলে এখান থেকে উত্তর হয়। এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নাই, আছে না? নাই। তাহলে এই 100, 4-এর কিন্তু বাইনারি মান 100, তাহলে এই 4-এর সাথে এটা মিলে যাচ্ছে, আর এটা তো এমনি বাদ যাবে ওভারফ্লো হিসাবে। তো তাহলে উত্তর হবে 4, পার্থক্য হবে 4 মার্কস। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে এই 4 প্লাস না মাইনাস। আমরা তো বুঝতেই পারছি প্লাস, কিন্তু কেন প্লাস সে ব্যাখ্যাটা দিতে হবে, কারণ আমাদের প্রশ্নে বলেছিল ব্যাখ্যা দাও, তাই না? সেই জন্য এই যে একটু ব্যাখ্যা দিলাম এইখানে এইভাবে। সুতরাং পার্থক্য 4, এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট 0। কেন চিহ্নবিট 0? এই যে চিহ্নবিট 0, আর চিহ্নবিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হয়। চিহ্নবিট যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক, প্লাস সংখ্যা। এখন তোমাদের মনে হতে পারে মাইনাস কি হতে পারে? হ্যাঁ, এই যে এটা থেকে যদি এটা বিয়োগ করে নিই, সেটা যদি মাইনাস বড় হয়, কোন বোর্ডে যেন আছে, যদি বলে এত থেকে এত বিয়োগ করো, তখন যেটা দ্বিতীয় সংখ্যাটা যদি বড় হয়, ছোট থেকে বড়টা যদি বিয়োগ করতে বলে কোনো কারণে, সেক্ষেত্রে তো মাইনাস হতে পারে। কোন বোর্ডে যেন এরকম একটা প্রশ্ন এসেছে 2024-এ, তোমরা দেখবে সম্ভবত রাজশাহী না কোন বোর্ডে এসেছে। যাই হোক, এইভাবে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। আর পার্থক্য নির্ণয় করতে বললে সবসময় ছোট সংখ্যাটিকে 2-এর পরিপূরক করব। সে ছোট সংখ্যাটি প্রথমে থাকুক আর শেষে থাকুক, সেটা ফ্যাক্টর না। দুইটা সংখ্যার মধ্যে যখন পার্থক্য বলবে, দুইটা সংখ্যার মধ্যে ছোটটার পরিপূরক করব। ছোটটা প্রথমেও থাকতে পারে, আবার দ্বিতীয়টি ছোট হতে পারে। যেমন এইখানে দ্বিতীয়টি ছোট, আবার এমনটি হতে পারে প্রথমটি ছোট হতে পারে, তখন আবার প্রথমটি যেটা ছোট সেটাকে 2-এর পরিপূরক করব। অর্থাৎ পার্থক্য বললে অলওয়েজ ছোটটাকে পরিপূরক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনার বিষয়। তো পরের ক্লাসে আমি কি আলোচনা করব একটু বলে যাই। আমি অবশ্য একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি। বরিশাল বোর্ডের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। বরিশাল বোর্ড আমাদের বোর্ড, আমরা বরিশাল বোর্ডের অধীনে। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।